স্বর্ণের দাম বাড়ছে, স্বর্ণের দাম কমছে, স্বর্ণের দাম বাড়ছে। এমন আছে সপ্তাহের এই মাথায় যদি আমরা দেখতে পাচ্ছি যে সব দাম কমলো, সপ্তাহ শেষ হতে হতে আবার দেখতে পাই যে সব স্বর্ণের দাম বেড়ে গেল। আমাদের সাথে সেই আলোচনার জন্য যুক্ত হচ্ছেন বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। স্বর্ণের দাম আসলে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, আমরা প্রায় প্রতিনিয়তই এই খবরটি দেখছি। গণমাধ্যম বলছে যে এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছে বলে আপনারা মনে করেন, কারণ আমি একজন ক্রেতা হিসেবে হয়তো কিনতে গেলাম, আমি ঠিক বুঝতে পারছি না যে কোন দামে কিনবো, এখন কিনবো নাকি আসলে সামনের দিনে কমতে যাবে। এটির কেমন প্রভাব রয়েছে বাজারে আপনার কাছে মনে হয়? শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। দেখুন, গোল্ডের দাম কেন বাড়ছে সেটা হচ্ছে, কারণটা হচ্ছে যে আপনার গোল্ড রিজার্ভ ম্যানেজমেন্ট এনকারেজ কেন হচ্ছে, সেটা হচ্ছে যে জিও পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টের কারণে ওয়ার্ল্ডের যে বর্তমান অবস্থা। এখন ওয়ার্ল্ড মার্কেটে যে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা দেশে সমন্বয় করতে বাধ্য। আমরাও সেই সমন্বয়ের এক পর্যায়ে আমাদের সমন্বয় করা লাগে বিভিন্ন কারণে। এখন বিষয়টা হচ্ছে যে স্বর্ণের দাম বাড়বে এবং কমবে, এইটাই হচ্ছে একটা সাধারণ ট্রেন্ড এই ব্যবসাটা বা এই গোল্ডের। তো এই পদ্ধতিতে যখন প্রয়োজন হবে মানুষকে কিনতে হবে, তখন দাম বাড়ুক বা কমুক এটা আসলে কনসার্ন করে না। অন দি আদার হ্যান্ড আমরা বলবো, এখন ধরেন পৃথিবীর সব দেশেই যদি আপনি দেখেন যে স্বর্ণকে মানুষ একটা বিনিয়োগের মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এবং এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, একটা সেভ হ্যাভেন স্ট্যাটাস দেয় গোল্ড। তো সেহেতু আমি মনে করি যে গোল্ডের দাম যদি বাড়ে সেখানেও আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আর যদি একটু সামান্য কমে সেখানেও আমাদের মানে আশা করার কিছু নেই যে আরেকটু কমবে। এখন এই বর্তমান জিও পলিটিক্যাল স্ট্যাটাস যেটা আছে সেটার ভিত্তিতে যদি আমরা দেখি, স্বর্ণের দাম মনে হয় আর সহজে আপনার কমবে বলে মনে হয় না, সেটা আমাদের ধারণা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে স্ট্যাটাস আছে, স্ট্যাটিস্টিক্স আছে, তাতে বোঝা যায় যে দিন দিন যেভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে বা বিভিন্ন আপনার কারণে গোল্ডের যে ইউজ বেড়ে গেছে, সেই ইউজের কারণে শুধু অর্নামেন্টাল ম্যানেজমেন্ট ছিল একটা সময়, কিন্তু এখন তো তার থেকে বের হয়ে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গোল্ডের ব্যবহার হচ্ছে সব ক্ষেত্রে। আপনি ধরেন একটা ইলেকট্রনিক প্রোডাক্টস বানাতে গেলে সেখানে গোল্ডের একটা প্লেটিং এর ব্যবস্থা থাকে, এই জন্য গোল্ডের কনজাম্পশন বেড়ে গেছে। আর যেটা আমি প্রথমেই বলেছি যে আপনার রিজার্ভ ম্যানেজমেন্টের প্রধান কারণটা হচ্ছে যে গোল্ডকে প্রত্যেকটা দেশের ব্যাংক মনে করছে যে আমাদের এটা সুরক্ষা কবচ। এবং আমাদের যেটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্স যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে পৃথিবীর 70টা ব্যাংক র্যান্ডাম তারা গোল্ডকে রিজার্ভ করে যাচ্ছে। এবং তাদের বর্তমান রিজার্ভের যদি আমরা একটা আপনার তালিকা আপনাকে বা তথ্য দেই, সেটা হচ্ছে 2022 সালে 1082 টন স্বর্ণ সমস্ত দেশের 70টা ব্যাংক তারা রিজার্ভ করেছে। আর 2023 সালে এসে সেই রিজার্ভের পরিমাণ আপনার 1037 টন তারা রিজার্ভ করেছে। এই যে তাদের একটা প্রবণতা রিজার্ভের গোল্ডের, এই কারণে আসলে ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দাম সহজে যে কমবে সেটা আমরা আশা করছি না। অর্থাৎ এইভাবেই তাহলে কি বিষয়টা এরকম মাসুদুর রহমান, যে আসলে স্বর্ণের দাম এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে লাখের ঘরে পৌঁছেছে, অর্থাৎ এর নিচে আর নামছে না। অন্তত গণমাধ্যমে আমি যে খবরটি দেখলাম যে চীনের সরকার আসলে যেভাবে স্বর্ণ তো কিনছে, সেই সাথে সাধারণ মানুষও, বিশেষ একেবারে সব শ্রেণীর মানুষকেও দেখা যাচ্ছে যে তারাও আসলে স্বর্ণ মজুত করছে। আপনি এই কারণটি সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন? তার মানে স্বর্ণের দাম আর নামছে না, তাই তো? জি, এটা আপনি দেখেন, আপনি যে আপনার কথাটা বললেন, আপনি তো ধারণা দিলেন চীনের যে ইয়াং জেনারেশন, আমাদের কাছে যে তথ্য আছে, চীনের ইয়াং জেনারেশন এখন আপনার তারা গোল্ড কয়েনকে 24-22 ক্যারেট গোল্ড কয়েনকে তারা আপনার ডিপোজিট করছে। তারা যখনই হাতে টাকা আসতেছে তারা কিনে 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 ডিপোজিট করছে। এখন এই ডিপোজিটিং টেন্ডেন্সি যখন মানুষের মধ্যে বেড়ে যাবে, অবশ্যই চাহিদা বাড়বে। এখন সাপ্লাই চেনে যদি কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে আপনার এই দাম বাড়তে বাধ্য, এই একটা ব্যাপার। আর আপনি ধরেন শুধু ভারতবর্ষের কথা বলবো না, ইন্ডিয়া, অল ইন্ডিয়া যারা ক্রেতা সাধারণ আছেন, কনজিউমার আছে, তাদের যদি স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন, গত 23 সাল পর্যন্ত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে আপনার তাদের একটা স্ট্যাটিস্টিক নিয়েছে যে 25 থেকে 26 হাজার টন গোল্ড ডিপোজিট আছে শুধু ক্রেতাদের কাছে ইন্ডিয়াতে। তাহলে আপনি দেখেন প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এখন দিন দিন গোল্ডের দিকে ঝুঁকছে। কেন? এটা একটা সুরক্ষা কবচ, আর শর্ট টার্ম রিটার্ন আপনাকে দিচ্ছে গোল্ডে। এটা একটা বড় সুবিধা। যখন মানুষের প্রয়োজন হয় মানুষ ইনস্ট্যান্ট একটা
যে দোকান থেকে কিনছে সে দোকানে অথবা ক্যাশ মেমোর ভিত্তিতে অন্য যে কোনো জায়গায় সেটা ক্যাশ করতে পারতেছে। এই সুবিধাগুলোর কারণেই কিন্তু মানুষ গোল্ডের দিকে ঝুঁকছে এবং এটা একটা সেফ হেভেন স্ট্যাটাস দিচ্ছে আপনার লং টার্ম ইনভেস্টমেন্টে। এই কারণে গোল্ডের দাম আমার মনে হয় না কিন্তু বাংলাদেশের আমাদের সাথে বাংলাদেশের স্বর্ণের সাথে অন্যান্য দেশের স্বর্ণের দামের সাথে অন্যান্য দেশের দামের মধ্যে একটা ব্যাপক তারতম্য দেখা যায়। মানে আমি আমার পার্শ্ববর্তী দেশগুলোতেও আসলে দেখি যে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। এই জায়গাটি থেকে কেন আমরা বের হতে পারছি না? যখন আসলে 50,000 টাকা ভরি ছিল কিংবা 30,000 টাকা ভরি ছিল, এখন যেটি প্রায় 1,20-এর কাছাকাছি বা 1,10-এর কাছাকাছি, সেখানেও তারতম্য বেশ বড় তারতম্যই দেখা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ভারতের সাথে। জি, এটা ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমরা আমাদের প্রেসিডেন্ট জনাব শামসুমান আনভেরের নেতৃত্বে কিন্তু আমরা এখন সুসংগঠিত এবং আপনি জানেন যে বাজুস একটা ভালো অবস্থানে পৌঁছে গেছে ওয়ার্ল্ডে। একটা মানে যারা গোল্ড ব্যবসা করে যেসব দেশ তারা জানে যে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নামে একটা সংগঠন আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যে ট্রেন্ডে গোল্ডের ব্যবসা চলে আসে সেই পুরানো আমল থেকে, সেই ট্রেন্ড থেকে কিন্তু আমরা বের হতে এখনো পারিনি। এটা কিছু কারণ আছে। সেই কারণটা যদি আপনাকে একটু বলি আমি, তাহলে একটা উদাহরণ আমাকে দিতে হয়। সেটা হচ্ছে, দেখুন, আমাদের যে স্বর্ণ নীতিমালা গভর্নমেন্ট দিয়েছে 18 সালে এবং তার যে আপনার রিভাইজ ভার্সন দিয়েছে সেটা 21 সালে, তার মধ্যে একটা ক্লজ আছে আপনার 8.1 যে ভার্সনটা আছে সেখানে বলা আছে স্বর্ণ বার ও স্বর্ণালংকারের বৈধ ও আনুষ্ঠানিক আমদানি ব্যতীত সকল ধরনের অনানুষ্ঠানিক আমদানি নিরুৎসাহিত করা হবে। এই যে কথাটা বলা আছে এখানে আমাদের, আমরা কিন্তু এর কোনো সুফল পাইনি। আমরা যখন এই নীতিমালাতে যে কথাটা গভর্নমেন্ট বলে দিচ্ছে সেই সুফলটা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়ার্ল্ড মার্কেটের যে স্ট্রাকচারাল বেস অফ সেলিং, যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল নির্ধারণ করে দিয়েছে যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেতে আমরা পাচ্ছি না। এটা একটা বড় বাধা আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট জনাব শামসুমান আনভেরের স্বাক্ষরিত একটা প্রস্তাবনা আমরা এনবিআর কে দিয়েছি এবং গত 3 বছর থেকে আমরা এটা বলে দিয়ে আসছি যে আমাদের কিছু প্রস্তাবনা আছে, এইগুলো যদি আপনারা একটু বাস্তবায়নের দিকে এগোন তাহলে এই দেশে স্বর্ণের বাজারটা ওয়ার্ল্ড মার্কেটের সাথে সমন্বয় করে আমরা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবো। এই যে বৈষম্য দামের যে বেশি আছে আপনি যেটা বললেন, এটা থাকবে না। এখন মুশকিল হয়ে গেছে কি যে সরকারের পৃষ্ঠপোষকতা একটা দিকে যেমন প্রয়োজন, অন্যদিকে একটা পদ্ধতি যখন চলে আসে যুগ যুগ ধরে, সেই পদ্ধতি থেকে বের হয়ে আসতে একটু সময় প্রয়োজন। আমরা কিন্তু আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে আমাদের প্রেসিডেন্টের গাইডলাইনে কিন্তু একটা ধাপ আমরা নিচে নেমেছি। এখন আপনি দেখবেন যে আগের যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্স থেকে কিন্তু অনেকটা কিছুটা কমেছে। 5% আমাদের হিসেবে 5% আমরা নিচে নামিয়েছি এবং আশা রাখি ইনশাল্লাহ ইন দি ফিউচার এবং আমাদের দেশে রিফাইনারিটা চালু হওয়ার সাথে সাথে আপনি এর প্রতিফলনটা দেখতে পারবেন যে ওয়ার্ল্ড মার্কেটের যে রেট এবং ঢাকাতে বা বাংলাদেশে সেই একই রেট এক্সিস্ট করবে। এটার সুফল সবচেয়ে বেশি পাবে দেশ, কারণ বিএফআইওর যে স্ট্যাটাস সেটা হচ্ছে $22 বিলিয়ন স্মাগলিং হয়ে যাচ্ছে এই দেশ থেকে। সেটা একদিকে রোধ হবে, অন্যদিকে হচ্ছে 10,000 কোটি টাকা বিএফআইওর স্ট্যাটাস যেটা বলেছে রিপোর্টে যে 10,000 কোটি টাকা গভর্নমেন্ট ভ্যাট আরোহণ করতে পারবে এই পদ্ধতিতে। আমরা আশা করছি যে উইদিন শর্ট নিয়ার ফিউচার আমাদের দেশে একটা বড় পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকবো এবং এটা আমাদের দেশে অনেক ধন্যবাদ জনাব মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।